আচ্ছা, তোমাদের আগের দিনই বোল্টেড কানেকশন কমপ্লিট হয়েছে। তো আজকে ওয়েল্ডেড কানেকশন শুরু হচ্ছে। তো আগের দিনই বলেছিলাম বোল্টেড কানেকশন ডাইনামিক কানেকশন আর ওয়েল্ডেড কানেকশনকে বলা হয় স্ট্যাটিক কানেকশন। তো কারণটা হচ্ছে ওয়েল্ডিং প্রসেসে যখন ওয়েল্ডিং কমপ্লিট হয় দেন মেটেরিয়ালের মধ্যে মেম্বারের মধ্যে একটা সেকেন্ডারি স্ট্রেস জেনারেট হয়ে থাকে। ওয়েল্ডিং অবভিয়াসলি হাই টেম্পারেচার করা হয়, যখন টেম্পারেচার রিডিউস হয় তখন মেটেরিয়ালও শ্রিঙ্ক হয়। শ্রিঙ্ক হওয়ার জন্য সেকেন্ডারি স্ট্রেস জেনারেট হয়। তো এই সেকেন্ডারি স্ট্রেস থাকার কারণে যদি ডাইনামিক লোড অ্যাপ্লাই হয় ওয়েল্ডিং কানেকশানে দেন স্ট্রাকচার ফ্যাটিকে ফেল করে যেতে পারে। সেই কারণে ওয়েল্ডেড কানেকশান অলওয়েজ স্ট্যাটিক কানেকশান, ডাইনামিক লোডিংয়ের জন্য ওয়েল্ডেড কানেকশান ইউজ হয় না। তো বোল্টেড কানেকশানে যেমন ফিলেট কানেকশান, বাট কানেকশান দেখেছো, সেম কনসেপ্টও ওয়েল্ডেড কানেকশানে রয়েছে। ওয়েল্ডেডেরও ফিলেট ওয়েল্ড আর বাট ওয়েল্ড এই দুটো কানেকশান মেনলি ইউজ করা হয়ে থাকে। তো এখানে পিকচার 3.2-তে দেখো বিভিন্ন ধরনের ওয়েল্ডের কথা বলা আছে। স্কোয়ার ওয়েল্ড, সিঙ্গেল ভি, ডাবল ভি, সিঙ্গেল ইউ, ডাবল ইউ, ঠিক আছে। তো জেনারেলি বাট ওয়েল্ডের ক্ষেত্রে এই ধরনের কানেকশানগুলো আসে, স্কোয়ার, সিঙ্গেল ভি, ডাবল ভি, সিঙ্গেল ইউ, ডাবল ইউ, কিংবা সিঙ্গেল টি, ডাবল টি। বাট মানে দুটো, বাট ওয়েল্ড মানে দুটো মেম্বারকে বা দুটো প্যারেন্ট মেটেরিয়ালকে যে একই লেভেলে রেখে যেভাবে আমরা যদি বোল্টেড কানেকশানটা দেখো, ডবল কভার বাট জয়েন্ট যেটা ছিল, দুটো মেম্বারকে একই লেভেলে রেখে ডিজাইন করা হতো, ওয়েল্ডিং করা হতো। বাট বোল্ট মানে বোল্ট কানেকশন দেওয়া হতো, উপরে কভার প্লেট দিয়ে বোল্ট কানেকশন দেওয়া হতো। ওয়েল্ডিংয়ে শুধুমাত্র তাই নয় যে দুটো মেম্বারকে একই লেভেলে থাকতে হবে, একটা মেম্বারের উপর আরেকটা মেম্বারকে রেস্ট করে যদি সেই সেকেন্ড মেম্বারটাকে আমরা পুল করি দেন সেখানেও আমাদের বাট কানেকশন ইউজ করতে হয়, বাট ওয়েল্ডিং করতে হয়। তো কেয়ার লাগবে, ফিলেট ওয়েল্ড শিয়ারে থাকে আর বাট ওয়েল্ড মেনলি টেনশন আর কম্প্রেশনে থাকে। ফিলেট ওয়েল্ডে মেনলি শিয়ার কাজ করে। ওকে, আরেকটা জিনিস, ওয়েল্ডেড কানেকশানে ধরে নেওয়া হয় যে প্যারেন্ট মেটেরিয়ালের স্ট্রেংথ আর ওয়েল্ডের স্ট্রেংথ সেম, ঠিক আছে। তো ফিলেটের ক্ষেত্রে এবার যখন ডিজাইন স্ট্রেংথ বের করি তখন আমাদের গ্রস এরিয়া আর নেট এরিয়া দুটোর মধ্যে কোনো একটা নিতে হয়। তো এখানে যেহেতু কোনো হোল নেই তাই টোটাল এরিয়াটাই গ্রস এরিয়া যা নেট এরিয়াও তাই। তার সাথে যে পারমিসিবল স্ট্রেনটা থাকে, আমরা বোল্টেডে কী করতাম, গ্রস এরিয়া ইউজ করলে পরে সেখানে পারমিসিবল স্ট্রেস নিতাম ইল্ড স্ট্রেস, আর যদি নেট এরিয়া ইউজ করতাম তাহলে সেখানে পারমিসিবল স্ট্রেস নিতাম আলটিমেট স্ট্রেস। বাট ওয়েল্ডের ক্ষেত্রে সেরকম কোনো ব্যাপার নেই যে গ্রস এরিয়া নিলে ইল্ড নিতে হবে, নেট এরিয়া নিলে আলটিমেট নিতে হবে, না সেরকম কিছু না। দেখো ওয়েল্ডিংয়ের ক্ষেত্রে কী হয়, ফিলেট ওয়েল্ড, এখন ফিলেট ওয়েল্ড বললাম শেয়ারে থাকে, একটা প্লেটের উপর একটা প্লেটকে রেখে দুটো প্লেটের কানেকশানে ওয়েল্ড করে দেওয়া হয়। এখন যদি দুটো প্লেটকে আমি টেনশন বা কম্প্রেশনে ফেলি দেন অনলি ওয়েল্ডেড পোর্শনটা হবে ক্রিটিক্যাল পোর্শন, তাই তো। ওয়েল্ডেড পোর্শনটা যদি ক্রিটিক্যাল পোর্শন হয় তো ওয়েল্ডের যে ক্রস সেকশন এরিয়া সেটা থাকে খুবই কম। এবার অত ছোটো ক্রস সেকশন এরিয়ায় যদি ইল্ডিং হয়ও সেটা আমাদের খুব একটা বেশি চোখে পড়বে না, বা তার জন্য স্ট্রাকচারের কিছু এক্সেসিভ ডিফ্লেকশন আসবে না। সেই কারণে ফিলেট ওয়েল্ডের ক্ষেত্রে ওয়েল্ড এরিয়া তো নেওয়া হলো ক্রস সেকশন এরিয়া, তার সাথে পারমিসিবল স্ট্রেস না হয় আলটিমেট স্ট্রেস, কারণ ছোটো এরিয়ার জন্য ইল্ডিং ওখানে খুব ইল্ডিং ফেলিয়ার গভর্ন করে না, গভর্ন কে করবে আলটিমেট রাপচার, এফইউ। আর এফইউ থাকলে কি বলেছিলাম, ফ্যাক্টর অফ সেফটি কত থাকে, 1.25। বাট বাট ওয়েল্ডিংয়ের ক্ষেত্রে ফ্যাক্টর অফ সেফটি সবসময় 1.25 আর 1.1 হয় না, বরং ওয়েল্ডিংয়ের ক্ষেত্রে, এক মিনিট, ওয়েল্ডিংয়ের ক্ষেত্রে ফ্যাক্টর অফ সেফটি নেওয়া হয় যদি
ওয়েল্ডিং ওয়ার্কশপে হয় দেন 1.25, আর যদি ওয়েল্ডিং ফিল্ডে হয় দেন 1.5। ঠিক আছে। আচ্ছা, এখানে ওয়েল্ড সিম্বল কিছু আছে, তার নিচে ওয়েল্ড ডিফেক্ট আছে। দেখো ওয়েল্ড ডিফেক্টে এখানে তোমরা দেখতে পাবে ল্যাক অফ ফিউশন, তারপরে ইনকমপ্লিট পেনিট্রেশন, দেন গ্যাস পকেট। গ্যাস পকেট মানে ওয়েল্ডিংয়ের মধ্যে একটা ছোট্ট বাবল তৈরি হয়ে গেল, তো অবভিয়াসলি সেখানে আমার স্ট্রেসটা, অ্যাকচুয়ালি স্ট্রেস কনসেন্ট্রেশন একটা ব্যাপার চলে আসবে, সেখানে স্ট্রেস কম পড়বে, চারপাশে বেশি পড়বে। কিংবা স্ল্যাগ ইনক্লুশন যদি হয় সেখানেও একটা স্ট্রেস, সেই পোর্শনটা স্ট্রেস একটু কম নিতে পারে, মেটেরিয়াল প্রপার স্ট্রেস সে নিতে পারবে না। তেমনি আরও দুটো লাস্টে দেখো দিয়েছে আন্ডার কাট। কী জিনিস? এই ধরনের শেপটাকে আন্ডার কাট বলে। তোমরা এখানে ওয়েল ডিফেক্টে একটু পড়লেই বুঝতে পারবে, এখানে এই জিনিসটা সেলফ এক্সপ্লেনেটরি। ঠিক আছে, এখানে টাইম ওয়েস্ট করছি না। নেক্সট আছে ইন্সপেকশন অফ ওয়েল্ড। তো ওয়েল্ডেড কানেকশান ইন্সপেকশন করার জন্য 4টে মেথড ইউজ করা হয় মেনলি। তো ম্যাগনেটিক পার্টিকেল মেথড হচ্ছে যে ওয়েল্ডেড পোর্শনটা আছে তার উপরে আয়রন ফিলিং, মিহি গুঁড়ো আয়রনের ওর উপর স্প্রেড করে দেওয়া হয়, দেন ইলেকট্রিসিটি পাস করানো হয়। তো যদি কোনো ক্র্যাক থাকে দেন আয়রন ওই ক্র্যাকের মধ্যে জমে যায়, তো সেখান থেকে আমরা কোথায় ক্র্যাক আছে সেটা ডিটারমাইন করতে পারি। ডাই পেনিট্রেশন মেথড অলমোস্ট সেম কনসেপ্টেই কাজ করে ম্যাগনেটিক পার্টিকেল মেথডের মতো, তবে ওখানে আয়রনের জায়গায় এখানে একটা কালার বা ডাই প্লেস করা হয়। আল্ট্রাসনিক মেথড হচ্ছে আল্ট্রাসনিক সাউন্ড ওয়েভ পাস করিয়ে আমরা ওয়েল্ডের মধ্যে কোথাও গ্যাস পকেট বা সামথিং কিছু আছে কিনা বা কোথাও ক্র্যাক আছে কিনা সেটা ডিটারমাইন করতে পারি। রেডিওগ্রাফিতে এক্স রে গামারে ইউজ করা হয় আল্ট্রাসনিক সাউন্ডের জায়গায়। ঠিক আছে, তো 4টে মেথড মেনলি ওয়েল্ড ইন্সপেকশনের জন্য ইউজ করা হয়ে থাকে। এখন ওয়েল্ডেড কানেকশানে 3টে অ্যাজাম্পশন আছে। ফার্স্ট অ্যাজাম্পশন হচ্ছে স্ট্রাকচার হোমোজিনিয়াস, আইসোট্রপিক আর ইলাস্টিক এলিমেন্ট হতে হবে। আর সেকেন্ড অ্যাজাম্পশন বলছে দ্য পার্ট কানেক্টেড উইথ দ্য ওয়েল্ড আর রিজিড অ্যান্ড দেয়ার ডিফরমেশন আর ইগনোর্ড। মানে যেটা পার্টকে আমরা ওয়েল্ডিং দিয়ে কানেক্ট করছি তাদেরকে রিজিড অ্যাজাম করে নিচ্ছে আর তাদের ডিফরমেশনকে ইগনোর করছে। আর থার্ড বলছে যে অনলি এক্সটার্নাল লোড যেটা আসবে সেটাকে আমরা কনসিডার করব, যে সেকেন্ডে স্ট্রেস জেনারেট হয়েছে সেটাকে আমরা সিম্পলি ইগনোর করে যাব। ওকে, তো প্রথমে আসছে বার্ট ওয়েল্ড। দেখো এখানে তোমাদের যে বলেছিলাম বার্ট ওয়েল্ড কীরকম, দুটো প্যান্ট মেটেরিয়ালকে একই লেভেলে রেখে তারপর তাদের মাঝে জয়েন্টটা গ্যাপটাকে ফিলার মেটেরিয়াল দিয়ে ফিল করে দেওয়া হয়, ওয়েল্ডিং করে দেওয়া হয়। ঠিক আছে, তো তো বার্ট ওয়েল্ডের ক্ষেত্রে যদি আমরা ডিজাইন স্ট্রেংথ বলি, তো ডিজাইন স্ট্রেংথ দেখো এখানে পাশে পেন দিয়ে লিখে রেখেছি, ক্রস সেকশন এরিয়া ইন্টু পারমিসিবল স্ট্রেস। একটু আগে বললাম বার্ট ওয়েল্ডিংয়ের ক্ষেত্রে আমরা ইল্ড স্ট্রেসকে নেবো, কারণ বার্ট ওয়েল্ডিং ইল্ডিং গভর্ন। ঠিক আছে, কারণ প্যান্ট মেটেরিয়ালের ধরো ওয়েল্ডিংয়ের যে স্ট্রেংথ, প্যান্ট মেটেরিয়ালের স্ট্রেংথ তো সেম, এটা আমাদের অ্যাজাম্পশন। তো অবভিয়াসলি যদি স্ট্রাকচার কোথাও ইল্ড হয়ে যায় দেন আমরা স্ট্রাকচারকে ফেল অ্যাজিউম করে নেব। তো ডিজাইন স্ট্রেংথ অফ বার্ট ওয়েল্ড কত হয়? ক্রস সেকশন এরিয়া ইন্টু পারমিসিবল স্ট্রেস। ক্রস সেকশন এরিয়া কত? ক্রস সেকশন এরিয়া হচ্ছে লেন্থ অফ ওয়েল্ড ইন্টু থিকনেস অফ ওয়েল্ড। এখন যদি সিঙ্গেল সাইড ওয়েল্ডিং হয় দেন থিকনেস নেওয়া হয় 5/8 ইন্টু টি মিনিমাম, আর যদি ডাবল সাইড ওয়েল্ডিং হয় দেন থিকনেস নেওয়া হয় টি মিনিমাম, মানে দুটো কানেক্টিং মেম্বার যেটা তার মধ্যে যেটা মিনিমাম থিকনেস সেটা। আরেকবার বলছি, থিকনেস অফ ওয়েল্ডিং যদি সিঙ্গেল সাইড পেনিট্রেশন হয় দেন থিকনেস অফ ওয়েল্ডিং হচ্ছে 5/8 টি মিনিমাম, আর যদি ডাবল সাইড পেনিট্রেশন হয় দেন থিকনেস অফ ওয়েল্ড হচ্ছে টি মিনিমাম, মিনস দুটো প্যান্ট মেটেরিয়ালের মধ্যে যেটার থিকনেস মিনিমাম সেটা। তো অবভিয়াসলি ক্রস সেকশন এরিয়া কত হবে? ক্রস সেকশন এরিয়া হচ্ছে লেন্থ অফ ওয়েল্ড ইন্টু ওয়েল্ড সাইজ বা ওয়েল্ড থিকনেস, যেটা 5/8 টি মিনিমাম আর টি মিনিমাম। আর পারমিসিবল স্ট্রেস কত? পারমিসিবল স্ট্রেস ও বার্ট ওয়েল্ডের ক্ষেত্রে ইল্ডিং গভর্ন, তাই FY বাই গামা MW, গামা ডাব্লু যদি ওয়ার্কশপ কন্ডিশন হয় দেন 1.25, আর যদি ফিল্ড কন্ডিশন হয় দেন 1.5। ঠিক আছে, আচ্ছা নেক্সট যদি বলি ডিজাইন স্ট্রেংথ অফ ফিলেট ওয়েল্ড, তাহলে ফিলেট ওয়েল্ড ডিজাইন স্ট্রেংথ কত হবে? সেম একই জিনিস, ক্রস সেকশন এরিয়া ইন্টু পারমিসিবল স্ট্রেস। ফিলেট ওয়েল্ডের ক্ষেত্রে ক্রস সেকশন এরিয়া হবে লেন্থ অফ ওয়েল্ড ইন্টু এফেক্টিভ থ্রোট থিকনেস। এটা একটু পরে আসছে।
ঠিক আছে। এফেক্টিভ থ্রোট থিকনেস কি, আপাতত এটুকু জেনে রাখো, ফিলেট ওয়েল্ডের ক্রস সেকশন এরিয়া হচ্ছে লেন্থ অফ ওয়েল্ড ইন্টু এফেক্টিভ থ্রোট থিকনেস, আর পারমিসিবল স্ট্রেস হচ্ছে একটু আগে কী বলছিলাম, ফিলেট ওয়েল্ডে এক মিনিট একটু হোল্ড করো। হ্যাঁ, একটু আগে বলছিলাম ফিলেট ওয়েল্ডে এফ ইউ মানে আলটিমেট স্ট্রেস গভর্ন করে। এখানে একটু ইকুয়েশনটা ভুল দেওয়া আছে, এটা এফ ওয়াই না, দেখো দ্য ডিজাইন স্ট্রেংথ অফ ফিলেট ওয়েল্ড ইন শিয়ার, এখানে ইকুয়েশনটা এফ ওয়াই না এফ ইউ হবে, ঠিক আছে। ফিলেট ওয়েল্ডে আলটিমেট স্ট্রেংথ গভর্ন করে, ইল্ড স্ট্রেংথ না, ওকে। আচ্ছা, তো পারমিসিবল স্ট্রেংথ কত, এফ ইউ বাই গামা এম ডাব্লিউ ইন্টু √3। গামা এম ডাব্লিউ সেম 1.25 হচ্ছে ওয়ার্কশপ কন্ডিশনে, আর 1.25 ওয়ার্কশপ কন্ডিশনে, আর 1.5 হচ্ছে ফিল্ড কন্ডিশনে, ওকে। তো এরপরে আসি আমরা, একটু আগে বললাম এফেক্টিভ থ্রোট থিকনেস, তো এরপরে আমরা এফেক্টিভ থ্রোট থিকনেসে চলে আসি। এফেক্টিভ থ্রোট থিকনেস কি, দেখো এই ফিগার 3.7 এতে দেখো ফিলেট ওয়েল্ড করা হয়েছে, তো এখানে একটা ট্রায়াঙ্গেল ফর্ম হয়েছে। এবার ট্রায়াঙ্গেলের 3টে লেগ, দুটো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে দুটো লেগ থাকে, আর একটা ডায়াগোনাল লেগ থাকে। তো এই দুটোর মধ্যে কোনোটাকেই আমরা সাইজ বলি না, কারণ কোনো একটা লেন্থকে যদি বাড়িয়ে দিই আরেকটা লেন্থ অবভিয়াসলি ছোটো হয়ে যাবে, ওয়েল্ডিং ফেল করে যাবে। তো সাইজ হচ্ছে এখানে দেখো যেটা নাকি থ্রোট লেখা আছে ওইটা হচ্ছে ওয়েল্ডের সাইজ, ফিলেট ওয়েল্ডের সাইজ হচ্ছে ওটা। আর সেটাকে আমরা ডিজাইন পারপাসে ইউজ করি এফেক্টিভ থ্রোট থিকনেস। ডিজাইন পারপাসে আমরা এটাকে বলি, এই যে এখানে থ্রোট দেখতে পাচ্ছ, এটাকে আমরা ডিজাইন পারপাসে যখন ইউজ করবো তখন বলবো আমরা এফেক্টিভ থ্রোট থিকনেস। এটাকে কে এস দিয়ে ডিনোট করা হয়, যেখানে কে হচ্ছে একটা কনস্ট্যান্ট যার ভ্যালু ডিপেন্ড করে অ্যাঙ্গেল বিটুইন দ্য জয়নিং সারফেসেস, আর এস হচ্ছে সাইজ অফ ওয়েল্ড, ওকে। এস হচ্ছে সাইজ অফ ওয়েল্ড। তো কে এর ভ্যালু দেখো 60 থেকে 90 ডিগ্রি যদি ফিউশন ফেসের অ্যাঙ্গেল হয় দেন 0.7, যদি ফিউশন ফেসের অ্যাঙ্গেল 91 to 100 হয় দেন 0.65 অ্যান্ড সো অন। তোমাদের 0.7 আর 0.65 এর ভ্যালু মনে রাখতে হবে। আর সাইজ অফ ওয়েল্ড টার্মটা একমাত্র ফিলেট ওয়েল্ডে ইউজ হয়, কারণ বাট ওয়েল্ডে আমরা কী দেখেছি, সিঙ্গেল সাইড পেনিট্রেশন আর ডবল সাইড পেনিট্রেশনের উপর ডিপেন্ড করে আমরা সাইজ অফ ওয়েল্ড ডিটারমাইন করি। সিঙ্গেল সাইড হলে 5 টি মিনিমাম, ডবল সাইড হলে টি মিনিমাম। বাট ফিলেট ওয়েল্ডের ক্ষেত্রে ওয়েল্ডিংয়ের সাইজ যেটা নাকি হচ্ছে তোমার থ্রোট থিকনেস, যেটা নাকি থ্রোট, এখানে যে থ্রোট দেখছো সেটা হচ্ছে ওয়েল্ডের সাইজ এস, আর এটাকে মডিফাই করে আমরা ইউজ করি এফেক্টিভ থ্রোট থিকনেস কে এস, যেটা ফিগার 3.9 তোমরা দেখতে পাচ্ছ। তো সাইজ অফ ওয়েল্ড যখন আমাদের ডিটারমাইন করতে হয় তখন আমাদের ম্যাক্সিমাম আর মিনিমাম ক্রাইটেরিয়া দেখে তার মাঝামাঝি একটা ভ্যালু চুজ করতে হয়। তো একটা জিনিস খেয়াল রাখবে, মিনিমাম সাইজ অফ ওয়েল্ড ইজ ডিটারমাইন্ড বাই থিকনেস অফ থিকার মেম্বার। আরেকবার বলছি, মিনিমাম সাইজ অফ ওয়েল্ড ইজ ডিটারমাইন্ড বাই থিকনেস অফ থিকার মেম্বার। টেবিল 3.2তে দেখো, যদি 0 থেকে 10 mm সাইজ হয় থিকার মেম্বারে দেন মিনিমাম সাইজ অফ ওয়েল্ড 3, যদি 10 থেকে 20 হয় থিকার মেম্বারের থিকনেস দেন মিনিমাম সাইজ অফ ওয়েল্ড 5 অ্যান্ড সো অন। টেবিল 3.2তেই দেওয়া আছে, ঠিক আছে। আর ম্যাক্সিমাম সাইজ অফ ওয়েল্ড ইজ গভর্নড বাই থিকনেস অফ থিনার মেম্বার। যদি স্কোয়ার এজ হয় দেন ম্যাক্সিমাম সাইজ অফ ওয়েল্ড ইজ ইকুয়াল টু থিকনেস অফ থিনার মেম্বার মাইনাস 1.5 mm। দেখো ফিগার 3.8-এর ঠিক ওপরেই লেখা আছে ম্যাক্সিমাম সাইজ অফ ফিলেট ওয়েল্ড ইকুয়াল টু থিকনেস অফ থিনার মেম্বার টু বি জয়েন্ট মাইনাস 1.5 mm। এটা হচ্ছে যদি স্কোয়ার এজ হয়। আর যদি রাউন্ড এজ হয়, রাউন্ড এজের ক্ষেত্রে দেখো এই ফিগার 3.8-এর ঠিক নিচে একটা পয়েন্টে লেখা আছে রাউন্ড এজ যদি হয় দেন সাইজ অফ ওয়েল্ড ইজ ইকুয়াল টু 3/4 অফ নমিনাল থিকনেস অফ থিনার মেম্বার, ওকে। তো এই ম্যাক্সিমাম আর মিনিমাম, এই ওয়েল্ডের ম্যাক্সিমাম আর মিনিমাম সাইজ এই দুটোকে ক্যালকুলেট করে আমাদের এর মাঝের একটা ভ্যালু অ্যাজিউম করে নিতে হয়। লাইক ধরো ম্যাক্সিমাম ভ্যালু হলো 7 আর মিনিমাম হলো 5.5, দেন আমরা ইজিলি 6.5 অ্যাজিউম করে নিতেই পারি, ঠিক আছে। তো এই তো ওয়েল্ডের সাইজ গেল। আচ্ছা, নেক্সট আসছে আমরা ওভারল্যাপ। ফিলেট ওয়েল্ডের ক্ষেত্রে দুটো মেম্বারকে একে অপরের উপর রাখা হয়, এবার দুটো মেম্বারের কমন যে লেন্থ সেটাকে বলা হয় ওভারল্যাপ। ওভারল্যাপেরও ক্রাইটেরিয়া রয়েছে। যদি ওভারল্যাপ ছোট হয়ে যায় দেন
আমার স্ট্রাকচার একটু আনসেফ হয়ে যাবে। আর যদি ওভারল্যাপ বেশি হয়ে যায় দেন স্ট্রাকচার হয়ে যাবে আনইকোনমিক্যাল। সেখানে ওভারল্যাপ আমাকে একটু কোডের হিসাবে মেনটেন করতে হয়। দেখো এখানে পরিষ্কার 3.12-তে লেখা আছে, ফিগার 3.12-তে, যে ওভারল্যাপ শুড নট বি লেস দ্যান 40 or 40 mm, হুইচ এভার ইজ মোর। ওকে, আচ্ছা আচ্ছা, এখানে তোমরা দেখতে পারবে ডিজাইন স্ট্রেংথ অফ ফিলেট ওয়েল্ড ইকুয়াল টু, এটা একটু আগে বলছিলাম, ইউ ফিলেট ওয়েল্ডের ক্ষেত্রে আলটিমেট স্ট্রেংথ নেওয়া হয়। তাহলে ডিজাইন স্ট্রেংথ অফ ফিলেট ওয়েল্ড কত? ক্রস সেকশন এরিয়া ইন্টু পারমিসিবল স্ট্রেস। ক্রস সেকশন এরিয়া কত? লেন্থ ইন্টু এফেক্টিভ থ্রোট থিকনেস। লেন্থ হচ্ছে LW আর এফেক্টিভ থ্রোট থিকনেস হচ্ছে KS। কে হচ্ছে এখানে কনস্ট্যান্ট আর এস হচ্ছে সাইজ অফ ওয়েল্ড। আর পারমিসিবল স্ট্রেস হচ্ছে আলটিমেট স্ট্রেস বাই √3 ইন্টু গামা MW। গামা MW হচ্ছে 1.25 ফর ওয়ার্কশপ কন্ডিশন আর 1.5 ফর ফিল্ড কন্ডিশন। আর √3 কেন? কারণ ফিলেট ওয়েল্ড শিয়ারে থাকে। ওকে, আচ্ছা এখানে কিছু ছোট ছোট শর্ট নোট দেওয়া আছে, একবার তোমরা নোটগুলো দেখে নেবে, দেখলে বুঝতে পারবে খুব একটা বেশি কঠিন কিছু না। ঠিক আছে, আচ্ছা আচ্ছা স্লট আর প্লাগ ওয়েল্ড কী জিনিস? যখন দুটো মেম্বারকে ফিলেট ওয়েল্ড দিয়ে কানেক্ট করছে তখন যে অ্যাকচুয়াল ওয়েল্ড লেন্থ আমার যে দরকার, ডিজাইন ওয়েল্ড লেন্থ, সেটা আমরা কোনোভাবেই ওখানে প্রোভাইড করতে পারছি না। দেন মেম্বারের মাঝে একটা স্লট বা প্লাগ, একটা গোল গর্ত করে কিংবা স্কোয়ার বা রেক্ট্যাঙ্গেল গর্ত করে, সেই গর্ত বরাবর আমরা ওয়েল্ডিং করে দিই। এটা স্লট অ্যান্ড প্লাগ ওয়েল্ড, এটাকেই বলে। ওকে, আচ্ছা এখানে স্পেসিফিকেশান দেখতে হবে। স্লট আর প্লাগ ওয়েল্ডের কিছু স্পেসিফিকেশান দিয়ে দিয়েছে, এগুলো হচ্ছে কোডাল স্পেসিফিকেশান। এমসিকিউ পারপাসে খুবই ইম্পর্টেন্ট। এই আর্টিকেল 3.11.1 এটা একবার মুখস্থ করে নিও, এই স্পেসিফিকেশানগুলো। আচ্ছা, এখানে কিছু ওয়েল্ড ফেলিয়ার দিয়েছে। যাই হোক, ওয়েল্ড ফেলিয়ারগুলো তোমরা একবার চেক করে নেবে। আচ্ছা, এখানে স্ক্রিনটা একটু রোটেট হয়ে গেছে, ঠিক আছে, তোমরা একটু রোটেট করে নাও। আচ্ছা, এক্সাম্পল দেখো, ওয়েল্ডিং খুব একটা কঠিন কিছু না, বেসিক আমার কনসেপ্ট একই আছে। হ্যাঁ, এখানে অনেক কটা এক্সাম্পল করে দেওয়া আছে, তো একটা এক্সাম্পল তোমাকে এক্সপ্লেন করছি। এক্সাম্পল 3.1 বলছে যে 2 plates of thickness 16 mm and 40 mm are required to be joined by a butt weld. The plates are subjected to a factor tensile force 400 kN. The effective wavelength is limited to 180 mm. Check whether the joint is safe if in following cases. তো সিঙ্গেল ভি বাট ওয়েল্ড যদি প্রোভাইড করা হয় আর ডাবল ভি বাট ওয়েল্ড যদি প্রোভাইড করা হয়, দুটো কেসে আমাকে সেফটি চেক করতে হবে। আর ওয়েল্ডিংয়ের লেন্থ 180 mm ফিক্স করে দিয়েছে। অ্যাজিউম FY হচ্ছে 250 mm²। তো এফেক্টিভ থ্রোট থিকনেস কত বাট ওয়েল্ডের ক্ষেত্রে? 5/8 × T মিনিমাম। যদি আমরা সিঙ্গেল ভি বাট ওয়েল্ড প্রোভাইড করি তো কত হচ্ছে এটা? 8.75 mm। আচ্ছা, যদি কিছু মেনশন করা না থাকে, যদি কন্ডিশন মানে কিছু মেনশন করা বলতে যে ওয়ার্কশপে হয়েছে না ফিল্ডে হয়েছে ওয়েল্ডিং, সেটা যদি মেনশন করা না থাকে আমরা ওয়ার্কশপ কন্ডিশন অ্যাজিউম করে নেব। তার মানে ফ্যাক্টর সেটটি আমাদের হয়ে যাবে 1.25। আচ্ছা, লেন্থ অফ ওয়েল্ড 180 mm বলছে, তো স্ট্রেংথ অফ ওয়েল্ড কত হচ্ছে? লেন্থ ইন্টু থিকনেস ইন্টু পারমিসিবল স্ট্রেস। বাট ওয়েল্ডের ক্ষেত্রে কী হয়? পারমিসিবল স্ট্রেস আমার ইল স্ট্রেস নেওয়া হয়, আর টেনশনে আছে সেই কারণে √3 ফ্যাক্টরটা আসবে না। আর গামা MW ফিল্ড ওয়ার্কশপ কন্ডিশন বলে 1.35। তো সেখান থেকে ক্যালকুলেট করে আসছে যে স্ট্রেংথ অফ ওয়েল্ড কত? 315 kN। আর আমাকে ক্যারি করতে কত হবে? 400 kN। সো অবভিয়াসলি নট সেফ। বাট যদি ডাবল ভি বাট ইউজ করি দেন এফেক্টিভ থ্রোট থিকনেস কত হবে ওয়েল্ডিংয়ের? বাট ডাবল ভি যদি বাট ইউজ করি, ওয়েল্ডিংয়ের এফেক্টিভ থ্রোট থিকনেস হবে থিকনেস অফ মিনিমাম থিকনেস অফ থিনেস্ট বার। এখানে কত? 14, 16 আর 14 দুটো ইউজ করেছে। তো থিনেস্ট মেম্বার কত? 14 mm। তো থিকনেস হবে এফেক্টিভ থ্রোট থিকনেস হবে 14 mm। আর এফেক্টিভ লেন্থ অফ ওয়েল্ড কত? 180 mm। তো স্ট্রেংথ অফ ওয়েল্ড কত? লেন্থ অফ ওয়েল্ড ইন্টু এফেক্টিভ থ্রোট থিকনেস ইন্টু পারমিসিবল স্ট্রেস
এখানে দেখো আসছে 504, যেটা অবভিয়াসলি 400 থেকে বেশি। সো আমার স্ট্রাকচারটা বা ওয়েল্ডিং কানেকশনটা ডাবল ভি বার জয়েন্টের জন্য সেফ। ওকে, আরও কিছু এক্সাম্পল তোমাদের করে দেওয়া আছে এখানে, তোমরা এক্সাম্পলগুলো একবার ভালো করে দেখো। একটা স্লট ওয়েল্ডারও এক্সাম্পল করে দেওয়া আছে, ঠিক আছে? তো এক্সাম্পলগুলো দেখো, দেখে যদি কোনো সমস্যা হয় আমাকে জানিও। আর ওয়েল্ডিং আর ওয়েল্ডের জয়েন্ট আর বোল্টের জয়েন্ট, এই দুটোর অ্যাসাইনমেন্ট আমি নেক্সট উইক তোমাদের দিয়ে দেবো। তো অ্যাসাইনমেন্টটা ওই 27 তারিখের আগে সাবমিট করে দেবে। সোমবার তোমরা অ্যাসাইনমেন্ট পাবে এই দুটো টপিকের ওপরে, ঠিক আছে? তো এখানে অনেক কটা এক্সাম্পল করে দেওয়া আছে, দেখো। আশা করি সমস্যা হবে না, যদি সমস্যা হয় তোমরা কন্ট্যাক্ট করো। আর স্টিলটা ভালো করে পড়ো একটু, কারণ স্টিলে এত প্যারামিটার রয়েছে যে প্যারামিটারে গুলিয়ে যাওয়ার চান্সেস প্রচুর, সেখানে স্টিলটাতে একটু ভালো করে সময় দিও।